একটু ভাবা যাক এই সংখ্যাটা নিয়ে 171 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটি কিন্তু কোনো কাল্পনিক বা মন গড়া হিসাব নয়। বর্তমানে বিশ্বের মহাসাগরগুলোতে ঠিক এই অবিশ্বাস্য পরিমাণ প্লাস্টিকের টুকরো ভাসছে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। 11 নয়, একেবারে 14 অঙ্কের এই বিশাল সংখ্যাটি দূষণ সমস্যার বর্তমান অবস্থাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি এমন এক নীরব ঘাতক যা দিনের পর দিন সাগরের তলদেশে এবং পানির উপরিভাগে জ্যামিতিক হারে জমছে। এত বিপুল পরিমাণ প্লাস্টিক আমাদের জলজ বাস্তুসংস্থানের উপর যে কী মাত্রার চাপ তৈরি করছে তা পৃথিবীর ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এই বিশাল পরিমাণটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে 2014 সালের একটা ডেটার কথা উল্লেখ করা যায়। সমুদ্রে ভাসমান এই প্লাস্টিকের মোট ওজন প্রায় 38,000 আফ্রিকান হাতির ওজনের সমান। অথবা ধরুন প্লাস্টিকের স্ট্রগুলো যদি একটার পর একটা জুড়ে দেওয়া হয় তাহলে সেটা দিয়ে পুরো পৃথিবীকে 425 বার পেঁচিয়ে ফেলা সম্ভব। আর হ্যাঁ, সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এটা কিন্তু 2014 সালের হিসাব। এরপর থেকে পরিস্থিতি এখন আরও অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছে। উৎপাদন কমার বদলে উল্টো লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যার ফলে ওই পুরনো হিসাবগুলো এখন একেবারেই ম্লান হয়ে গেছে। আজকের এই পুরো আয়োজনে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে সংখ্যার ভয়াবহতা এবং অদৃশ্য ঘাতক। দ্বিতীয় ধাপে যে ভয়াবহ মূল্য আমাদের দিতে হচ্ছে। তৃতীয় অংশে থাকবে প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ এবং আশার আলো। আর একদম শেষে আসল শক্তি কিভাবে আপনার নিজের হাতে। চলুন তাহলে প্রথম পর্ব সংখ্যার ভয়াবহতা এবং অদৃশ্য ঘাতক দিয়ে শুরু করা যাক। এই যে এতক্ষণ এত প্লাস্টিকের কথা বলা হলো, এই লাফটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। 2014 সালে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রে প্লাস্টিকের টুকরো আছে হয়তো 5 ট্রিলিয়নের মতো। কিন্তু 4 দশকের ডেটা বিশ্লেষণ করে 2023 সালে যে চিত্রটা সামনে এলো তা দেখে সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। আসল সংখ্যাটা 5 ট্রিলিয়ন নয়, বরং আকাশচুম্বী প্রায় 171 ট্রিলিয়ন। মানে প্রাথমিকভাবে সমস্যাটা যতটা বড় ভাবা হচ্ছিল, এটা আসলে তার চেয়েও বহুগুণ বিশাল এবং দ্রুত গতিতে ছড়াচ্ছে। এত অল্প সময়ের ব্যবধানে এই মাত্রার বৃদ্ধি প্রমাণ করে যে আমাদের প্রচলিত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলো এই বিপুল পরিমাণ প্লাস্টিক সামাল দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। টাইমলাইনটা একটু খেয়াল করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। 1979 সালের দিকে যখন প্রথম ডেটা রাখা শুরু হয় তখন কিন্তু দূষণের হার মোটামুটি স্থিতিশীল ছিল। বিপত্তিটা বাঁধল 2005 সালের পর থেকে। এই সময়টাতেই দূষণের মাত্রা রকেটের গতিতে বাড়তে শুরু করে। প্লাস্টিক উৎপাদনের হার এতটাই বেড়ে যায় যে তা প্রাকৃতিকভাবে নষ্ট হওয়ার গতির চেয়ে বহু গুণ ছাড়িয়ে যায়। আর যদি এখনই কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে বিজ্ঞানীদের আশঙ্কা 2040 সালের মধ্যে এই পরিমাণ সোজা 3 গুণ হয়ে যাবে। সত্যিই একটা বৈশ্বিক সংকট যে চরম সীমার দিকে ধেয়ে আসছে, এটা তারই স্পষ্ট সংকেত। এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, এত প্লাস্টিক আসলে আসছে কোথা থেকে? অবাক করা ব্যাপার হলো সমুদ্রে থাকা প্লাস্টিকের বিশাল অংশ প্রায় 75 থেকে 80% উৎস কিন্তু এই স্থলভাগ। রাস্তাঘাটে ফেলে দেওয়া প্লাস্টিক, উপচে পড়া ডাস্টবিনের ময়লা আর বৃষ্টির জলের মাধ্যমে ধুয়ে এই বর্জ্যগুলো নদী হয়ে শেষমেশ সাগরে গিয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 1000টি অত্যন্ত দূষিত নদী এই প্লাস্টিক মহাসাগরে পাচার করার প্রধান হাইওয়ে হিসেবে কাজ করে। বাকি 25% আসে মাছ ধরা জাল বা অন্যান্য সামুদ্রিক উৎস থেকে। সোজা কথায় বলতে গেলে সাগরের এই দূষণ মূলত আমাদের ডাঙারই অব্যবস্থাপনার ফসল। আর ঠিক এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় পর্ব, যে ভয়াবহ মূল্য আমাদের দিতে হচ্ছে। সমুদ্রে প্লাস্টিক দূষণের কথা উঠলে এশিয়ার কিছু দেশের নাম একেবারে ওপরের দিকে চলে আসে। 1000 মেট্রিক টনের হিসেবে ফিলিপাইন, ভারত এবং মালয়েশিয়া এখানে শীর্ষ অবস্থানে রয়েছে। তবে এর প্রধান কারণগুলো হল অনুন্নত বর্জ্য ব্যবস্থাপনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নত দেশগুলো থেকে আমদানি করা বিপুল পরিমাণ বর্জ্য। এটি কিন্তু কোনো নির্দিষ্ট দেশকে দোষারোপ করা নয়, বরং বিশ্বব্যাপী দুর্বল অবকাঠামো এবং বৈশ্বিক বর্জ্য বাণিজ্যের একটা বাস্তব চিত্র। মূলত সম্পদ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক দেশ এই বিশাল বর্জ্যের পাহাড় সামলাতে আক্ষরিক অর্থে হিমশিম খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? এই প্লাস্টিক সমুদ্রে গিয়েই কিন্তু উধাও হয়ে যায় না। নদী হয়ে সমুদ্রে প্রবেশের পর ঢেউ আর সূর্যের আলোতে তা ভেঙে ছোট ছোট টুকরো বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এরপর সেগুলো প্ল্যাঙ্কটন থেকে শুরু করে মাছের পেটে যায়, আর সব শেষে সেই সামুদ্রিক মাছের মাধ্যমে তার সোজা চলে আসে মানুষের খাবার প্লেটে। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় বায়ো অ্যাকিউমুলেশন, যার অর্থ হল আমাদেরই তৈরি করা বর্জ্য খাবারের মাধ্যমে আবার আমাদের কাছেই ফিরে আসা। প্রকৃতির শৃঙ্খলে কোনো কিছুই যে হারিয়ে যায় না, এটি তার এক নির্মম দৃষ্টান্ত। এই মাইক্রোপ্লাস্টিকগুলো কিন্তু সাধারণ কোনো বস্তু নয়। এগুলো পানির নিচে একেবারে বিষাক্ত স্পঞ্জের মতো আচরণ করে।
পানিতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন পিসিবি, ডিডিটি এবং ভারী ধাতু, সীসা বা ক্যাডমিয়াম এরা খুব সহজেই শুষে নেয়। সিফুডের মাধ্যমে এই উপাদানগুলো মানব শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের ক্ষতি, হৃদরোগ, এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও এর সাথে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াও শরীরে প্রবেশ করার মারাত্মক সম্ভাবনা থাকে। সামুদ্রিক খাদ্যচক্রের প্রতিটি ধাপে এই বিষাক্ত উপাদানগুলোর ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে, যা চূড়ান্ত পর্যায়ে মানুষের জন্যই সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে। এই তথ্যটা শুনলে যে কারো শিউরে ওঠার কথা। একটি সাধারণ মানুষ প্রতি বছর গড়ে প্রায় 2,11,000 মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে থাকেন। আরও আতঙ্কের ব্যাপার হল, সাম্প্রতিক গবেষণায় মানুষের ফুসফুস, হৃৎপিণ্ড এবং এমনকি প্লাসেন্টা বা অমরাতেও এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। আক্ষরিক অর্থেই মানুষ এখন প্লাস্টিক খাচ্ছে এবং প্লাস্টিকের সাথেই শ্বাস নিচ্ছে। বাতাস, পানি এবং আমাদের নিত্যদিনের খাবারের সাথে মিশে থাকা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো নিঃশব্দে শরীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদী এবং অপূরণীয় ক্ষতি সাধন করে চলেছে। এতক্ষণ তো অনেক উদ্বেগ আর মন খারাপ করা তথ্য জানা হলো। এবার একটু আশার কথা শোনা যাক। শুরু করছি আমাদের তৃতীয় পর্ব, প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ, আশার আলো। 5 গ্যাইরাস ইনস্টিটিউটের ড. মার্কাস এরিকসেনের একটা অত্যন্ত প্রাসঙ্গিক উদ্ধৃতি রয়েছে এখানে। তিনি বলেছেন, বর্তমান হারে প্লাস্টিক উৎপাদন চালিয়ে গেলে পরিষ্কার করার প্রচেষ্টা ব্যর্থ হবে। এখন উৎস থেকেই প্লাস্টিক সমস্যার সমাধান করার সময়। এর অর্থ হল, কেবল সমুদ্র পরিষ্কার করলেই হবে না, একই সাথে দুটো কাজ করতে হবে। সমুদ্র থেকে বর্জ্য অপসারণ করতে হবে এবং ঠিক সেই সাথে উৎস থেকে প্লাস্টিকের উৎপাদন ও দূষণ পুরোপুরি বন্ধ করতে হবে। এই দ্বৈত নীতি ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সমাধান একেবারেই অসম্ভব। তবে আশার কথা হল, এই দ্বিমুখী কৌশল বাস্তবায়নে চমৎকার কিছু প্রযুক্তি ইতিমধ্যে মাঝে নেমে পড়েছে। দ্য ওশেন ক্লিনআপের মতো প্রজেক্ট বিশাল ইউ আকৃতির জাল দিয়ে সমুদ্র থেকে প্লাস্টিক ছাড়ছে। নদীতে ব্যবহার করা হচ্ছে সোলার পাওয়ার্ড ইন্টারসেপ্টর এবং বাবল ব্যারিয়ার, যা মাছ বা জলজ প্রাণীর ক্ষতি না করে তলদেশের প্লাস্টিক আটকে দেয়। পুরো নজরদারিতে ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা। পাশাপাশি 2040 সালের মধ্যে প্লাস্টিক দূষণ শূন্যে নামিয়ে আনতে জাতিসংঘের গ্লোবাল প্লাস্টিক চুক্তির কাজও দ্রুত এগিয়ে চলছে। বিজ্ঞান ও আইনের এই যুগপৎ প্রয়োগ সংকট সমাধানের এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে। এই প্রযুক্তিগুলো যে শুধু কাগজে কলমেই আটকে নেই, তার প্রমাণ মিলছে পরিসংখ্যা নেই। দি ওশেন ক্লিনআপ ইতিমধ্যে নদী এবং মহাসাগর থেকে 1,15,00,000 কেজি বর্জ্য সফলভাবে অপসারণ করেছে। এটি আমাদের দেখাচ্ছে যে সঠিক প্রযুক্তি ও সদিচ্ছা থাকলে ভাসমান প্লাস্টিকের 90% অপসারণের লক্ষ্যমাত্রা অর্জন করা পুরোপুরি সম্ভব। বিশ্বজুড়ে এত বড় বড় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এই সমাধানের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজন একেবারে তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ। দৈনন্দিন অভ্যাসের বদল ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ কখনোই পূর্ণতা পাবে না। আর ঠিক এখানেই আসে আমাদের চতুর্থ এবং শেষ পর্ব, আসল শক্তি আপনার নিজের হাতে। বৈশ্বিক উদ্যোগ তো চলছেই, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি? প্লাস্টিক সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হল প্রাত্যহিক জীবনে এর ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করা অত্যন্ত জরুরি। সঠিক উপায়ে বর্জ্য রিসাইকেল করা এবং কেনাকাটার সময় পচনশীল বা বায়োডিগ্রেডেবল প্যাকেজিং বেছে নেওয়া উচিত। সিনথেটিক কাপড় ধোয়ার সময় প্রচুর মাইক্রোফাইবার পানিতে মেশে, তাই এগুলো ফিল্টার ব্যাগে বা গাপিফ্রেন্ড ব্যাগে ধোয়া বেশ নিরাপদ। আর যেসব নীতি প্লাস্টিক উৎপাদনকারীদের দায়ী করে, অর্থাৎ এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি আইন, সেগুলোকে জোরালোভাবে সমর্থন জানানো প্রয়োজন। ব্যক্তিগত স্তরের এই ছোট ছোট পদক্ষেপগুলো একত্রিত হয়ে কিন্তু বিশাল একটা বৈশ্বিক প্রভাব তৈরি করতে সক্ষম। আজকের এই পুরো বিশ্লেষণের মূল নির্যাস হল এই বুমেরাং প্রভাব। প্রকৃতিতে আমরা যা কিছু ছুঁড়ে ফেলি তা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। মহাসাগরগুলোর স্বাস্থ্যের সাথে মানবজাতির টিকে থাকাটা গভীরভাবে যুক্ত। পানিতে যে প্লাস্টিক ফেলা হচ্ছে তা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভেঙে খাদ্যচক্রের মাধ্যমে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মানুষের শরীরেই ফিরে আসছে। এই চক্রাকার প্রক্রিয়াটি বারবার মনে করিয়ে দেয় যে পরিবেশের ক্ষতি করার অর্থ হল প্রকারান্তরে নিজেদেরই ক্ষতি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেওয়া। সব শেষে বিজ্ঞানীদের একটা শিওরে ওঠার মতো ভবিষ্যৎবাণী দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। তারা বলছেন, যদি এখনই বড় কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণই বেশি হবে। সত্যিই কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি মৃতপ্রায় প্লাস্টিকে মোড়া পৃথিবী রেখে যাওয়া হবে? উত্তরটা কিন্তু নির্ধারিত হবে বর্তমানে নেয়া প্রতিটি কাজের মাধ্যমেই। সচেতনতা আর সম্মিলিত পদক্ষেপই পারে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের দৃশ্যপট বদলে দিতে। একটি সুস্থ এবং বসবাসযোগ্য পৃথিবীর জন্য পরিবর্তনের শুরুটা হোক আজ থেকেই।